এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ জাতীয় সংসদে পাশ করা না করা নিয়ে রাজনীতির মাঠে চলছে পুরোদস্তুর তর্ক বিতর্ক। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে পাশ না করার কারণ হিসেবে সরকার বলছে এগুলো হারিয়ে যায়নি, প্রক্রিয়াধীন। তবে বিরোধী দলের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি করছে সরকার। তাই দাবি আদায়ে আন্দোলনের হুমকি। রাজনীতির মাঠের এমন তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আমি সার্জিসকে দিয়ে প্রথমে শুরু করতে চাই। জনাব সার্জিস, সরকার অর্থাৎ ভোট হওয়ার মাত্র 2 মাস পেরোলো আজকে, সরকার গঠন হয়েছে 2 মাসেরও কম সময়, একটা হানিমুন পিরিয়ড চলছে বলা যায়। সেই সময়ে আমরা বিরোধী দলের পক্ষ থেকে দেখছি যে সরকার বিরোধী নানা হুমকি দেওয়া হচ্ছে, নানা কথা বলা হচ্ছে। অর্থাৎ বিরোধী দল সরকারকে কেন স্পেস দিতে চাইছে না, কেন ধৈর্য ধরছে না বিরোধী দল? দেখা উচিত না যে সরকার কি করে, কোন পথে হাঁটে? এত তাড়াহুড়ো কিসের? তাড়াহুড়ো না, আসলে আমরা আমাদের জায়গা থেকে চাই যে বর্তমান যে বিএনপি সরকার, তারা সরকার হিসেবে ব্যর্থ না হোক, এবং রাজনৈতিক দল হিসেবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারাও ব্যর্থতায় পর্যবসিত না হোক। এবং আমরা যখন দেখছি যে তারা খুব দ্রুত তাদের জায়গা থেকে তাদের অতীত ভুলে যাচ্ছে, তাদের করণীয় ভুলে যাচ্ছে, তাদের স্ট্রাগল ভুলে যাচ্ছে, এবং খুব দ্রুত তারা আওয়ামী লীগের যেই তৈরি করে যাওয়া পথ, সেই পথে যেতে চাচ্ছে, তখন আমাদেরও খুব দ্রুত তাদেরকে এই জিনিসগুলো বারংবার মনে করিয়ে দেওয়ার জন্য, একটা পারিপার্শ্বিক চাপ তৈরি করার জন্য সংসদের পাশাপাশি রাজপথের বিভিন্ন কর্মসূচি হাতে নিতে হচ্ছে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটা খুব করে চাই যে বিএনপি যেন তাদের এই পথ থেকে পথচ্যুত না হয়। কিন্তু কষ্ট লাগে তখন যখন আমরা দেখি যে বিএনপি তাদের সময়ে, সেটা আপনি যদি বলেন 1 থেকে 6-এর সময়ে, এর পরবর্তীতে আমাদের 1-11-র পরে যখন বিএনপি বিরোধী দলে গেল, বিরোধী দল অবস্থায় জনাব তারেক রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা বিএনপির নেতৃত্ব বলতে আমরা যাদেরকে চিনি, তারা প্রত্যেকটা মানুষ তাদের জায়গা থেকে যেই বিষয়গুলো দেশের জন্য চেয়েছিলেন, আমরাও সেই বিষয়গুলোই চাচ্ছি। কিন্তু যেই প্রতিষ্ঠানগুলো দ্বারা তারা অত্যাচারের শিকার, যে প্রতিষ্ঠানগুলো দ্বারা অসংখ্য নিরীহ নিরপরাধ মানুষ নিপীড়নের শিকার, সেই প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতায় আসার সাথে সাথে আবার যখন তারা আওয়ামী কায়দায় কুক্ষিগত করতে চায়, তখন আমাদের আক্ষেপ লাগে। এবং সেই আক্ষেপটা থেকে প্রথমে বিরোধী দল সংসদে মনে করিয়ে দিতে চেয়েছে এই জিনিসগুলো বারংবার, এবং আমরা সোশ্যাল মিডিয়া, অনলাইনে অফলাইনে এগুলো বলার চেষ্টা করেছি, আমরা এই টেবিলের টক শোতে বসে বলার চেষ্টা করেছি। কিন্তু যখন দেখছি তারপরও তারা এগুলো থেকে কর্ণপাতই করছে না, তখন আমাদেরকে রাজপথের কর্মসূচির দিকে যেতে হয়েছে। আপনি দেখেন যে যেই বিএনপি তাদের জায়গা থেকে গণভোটকে অবৈধ বলা শুরু করলো, যে বিএনপি জুলাই সনদকে মানতে চাচ্ছে না, মানে তাদের মতো করে মানতে চাচ্ছে, যে বিএনপি আমাদের যে আদেশ, জুলাই সনদের বা সংস্কার বাস্তবায়ন আদেশ, সেটাকে অবৈধ বলছে, এবং আমাদের এই যে বিএনপি, তাদের জায়গা থেকে আমরা এখন নতুন করে কি দেখছি, সেই বিএনপি এখন পুরনো চরিত্রে ফিরে যাচ্ছে। কীরকম পুরনো চরিত্র দেখেন, বিএনপির রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি তাদের নেতাকর্মীরা গুমের শিকার, তারা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল করে দিল। বিএনপির মানুষগুলো বিগত 16 বছরে সবচেয়ে বেশি যাদের উপরে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে, নির্যাতনের শিকার, তারা মানবাধিকার অধ্যাদেশটা বাতিল করে দিল। এই বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের জায়গা থেকে দুর্নীতি দমন কমিশন দ্বারা তারা নিপীড়িত হয়েছে। আবার ওই দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করে অসংখ্য লুটপাট হয়েছে। আবার অনেক লুটপাটকারী ওই দুর্নীতি দমন কমিশন তাদেরকে স্পর্শ করতে পারে নাই। তাহলে এটা ঠিক করা দরকার। সেই প্রতিষ্ঠানের যে আমাদের যে অধ্যাদেশ, সংশোধনী অধ্যাদেশ, সেটাকে বাতিল করলো। এবং সর্বশেষ
বিএনপির 31 দফায় আছে বিচার বিভাগ এখানে পৃথক সচিবালয় করা হবে, বিচারক নিয়োগদের জন্য পৃথক একটা অধ্যাদেশ সংশোধনী। এই প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন তাদের যে 31 দফা সেই জায়গায় পর্যন্ত দেয়া আছে। এখন তারা জুলাই সনদ বাদ দেন, গণভোট বাদ দেন, তারা তাদের যে 31 দফা সেই 31 দফা এখন আর মানছে না। তো বিএনপি যখন 31 দফা তাদের এটা না মেনে জনগণের সাথে, রাষ্ট্রের সাথে, দেশের সাথে প্রতারণা করা শুরু করেছে, আমাদের মনে হয়েছে যে এখনই উপযুক্ত সময় তাদের চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দেওয়ার। যদি তারা না দেখে, দল হিসেবে বিএনপি তো বিপদে পড়বেই, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশও বিপদে পড়বে। আর এই বিপদে যদি বাংলাদেশ পড়ে তাহলে এর দায়ভার আমরা কেউ এড়াতে পারবো না, এর ক্ষতি থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। সেই জন্য এখন আমরা ছোট পরিসরে রাজপথে আমাদের সতর্ক বার্তা বলতে পারেন যে কর্মসূচি শুরু হয়েছে, আমরা সেমিনার করছি, আমরা আমাদের জায়গা থেকে প্রেস ব্রিফিং করছি, আমাদের কথাগুলো বলছি। এখন বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা আবার সংসদীয় স্বৈরাচারের পথে হাঁটবে কিনা। যদি হাঁটে, সবচেয়ে খারাপ পরিণতি বিএনপিরই হবে। জি, আপনাকে ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, বিএনপি কি আসলে উল্টো পথে হাঁটছে কিনা? দেখেন, এখানে কতগুলি বিষয়। উল্টো পথ মানে বিএনপি তো নিজের একটা ব্যাখ্যা আছে, তারা একটা ব্যাখ্যা দিয়েছে। সেখানে তারা অধ্যাদেশগুলো নিয়ে যে কাজটা হলো, অধ্যাদেশগুলো ধরেন আপনার 98টা অধ্যাদেশ হুবহু তারা মেনে নিল। তারপরে কিছু অধ্যাদেশ তারা মানলো না এবং বললো যে এগুলো তারা পরবর্তী সময়ে যাচাই বাছাই করবে। 16টি অধ্যাদেশ। আমি মনে করি কি জানেন, আমি পার্সোনালি মনে করি এটা তাদের মানে এইভাবে বলাটা, মানে এই বলাটা মানুষ সাধারণভাবে ভালোভাবে নেয়নি। কারণ আপনি যাচাই বাছাই করার জন্য তো সময় পেয়েছেন, আর যাচাই বাছাই করতে কি এত সময় লাগে? এমন কিছু নাই যেটা নিয়ে এটা তো ভাই না, যেমন মনে করেন আপনার মুরগির ডিম একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু ওয়েট করতে হয়, তাহলে হবে না। তাপ বেশি দিলে আবার এটা বয়েল হয়ে যাবে। এটা তো তা না, এটা তো আপনি দেখে বুঝতে পারছেন এখানে কী আছে না আছে। তো এটা যাচাই বাছাই করার জন্য আপনাকে পরবর্তী সময় কবে নেবেন তাও বলেন নাই। এবং এই কথাটাও যে যাচাই বাছাইয়ের কথাটা, এটা কিন্তু তারা শুরুতে বলে নাই। যখন মানুষ হইচই শুরু করছে তখন দেখলাম যে রিসেন্টলি গতকালকে তারা বলেছে তারা এটা যাচাই বাছাই করবে। তো আগে তো বলেন নাই ভাই, চাপে পড়ে বলতেছেন। আর 2 নম্বর হলো গিয়া যাচাই বাছাই করলে তো সবগুলি যাচাই বাছাই করা দরকার, আপনি প্রত্যেকটা নিয়ে যাচাই বাছাই করেন, এটা এমন কিছু না। আর তারপরেও সব খালি বিচার বিভাগের বিষয়গুলো আপনার লাগলো, খারাপ লাগলো। গুম অধ্যাদেশ যেটা, ওটাই খারাপ লাগলো। আমি বেশ কয়েকজন আইনজ্ঞের সঙ্গে আলাপ করেছি ভাই, তারা আমাকে স্পষ্ট বলেছে এখানে যাচাই বাছাই করে কিছু নাই। এবং যেই দিন বিচার বিভাগের ওটা বাতিল হয়ে গেল, রোহিতকরণ বিলটা যেদিন পাস হলো, ওই দিন বিভিন্ন পত্রিকা দেখে পরের দিন লেখা উঠছে যে আবার বিচার বিভাগ আবার আগের ধারায় ফিরে গেল। আগের ধারা কোনটা? মানে হাসিনার ধারা। হাসিনার ধারা কোনটা? যে ধারায় একজন চিফ জাস্টিসকে দেশ থেকে বের করে দেওয়া যায়, রানিং চিফ জাস্টিসকে, ওই ধারায় ফিরে গেল। আমি মানি এটা যে অধ্যাদেশ করেছে সেই অধ্যাদেশে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ওটা তারা কিন্তু ফলো করে নাই। ওই অধ্যাদেশ যদি ফলো করতো তাহলে অনেক এত মানে আপনার ঢালাও মামলা হতো না, এত লোককে অহেতুক জেলে আটকে রাখা হতো না। আটকে রাখা তো হয়েছে, এবং সেই মামলাগুলিতে অনেকের মানে জামিন পাওয়ার কথা, জামিন দিচ্ছে না। আসিফ নজরুল সাহেব ফোনকে বলছে জামিন দিও না। এই তো হয়েছে ঘটনা, আমরা তো জানি রে ভাই। শুনেন, দেশটা কিন্তু ছোট, এই দেশে সবাই সবাইকে চেনে। আপনি যে জাজ আছে ওই জাজ দেখবেন যে আমার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই। গভর্নমেন্ট বলছে যে যেই 16টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাইয়ের জন্য রাখা হয়েছে সেগুলো হারিয়ে যায়নি, বরং আরো কঠোর এবং যুগোপযোগী আইনের কথা বলছে সরকার। এটা হলো অজুহাত। ওই যে ছোট বাচ্চা পোলাপানকে বুঝ দেয় না, বাচ্চারা কাঁদতেছে যে আমাকে এটা দাও এটা দাও, অজুহাত দেয়। এইবার না, আগামীবার আরো ভালো ডিজাইনের আসতে চলে তোমার দেবুনি। এটাকে বহু জীবনে আমরাও দিছি, আমরাও এরকম ভাবে আমাদের বলা হয়েছে। তার মানে এটার কোনো ভবিষ্যৎ আপনি দেখছেন না? ভবিষ্যৎ আছে, সব কিছুর ভবিষ্যৎ আছে। এখন কোশ্চেনটা হলো কি, ভবিষ্যৎটা কিভাবে আসবে? ভবিষ্যৎটা কি চাপে পড়ে আসবে, নাকি ভবিষ্যৎটা নিজের শুভবুদ্ধি উদয় হওয়ার কারণে আসবে? এটা হলো বিষয়। ভবিষ্যৎ থাকবে না কোনো, সব কিছুর ভবিষ্যৎ আছে। বাট আমার কোশ্চেন হলো কি জানেন, ইন্টেনশনটা কি? আপনি সেই চাপে পড়ে বললেন যে আমরা দেখবো, আগে বললেন না কেন? আর 2 নম্বর হলো এখনই করলেন না কেন? এখন করলে কি সমস্যাটা হইতো, কি এমন সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি যাচাই বাছাই করবেন, বিচার বিভাগেরটাই কেন? দেখেন বিচার বিভাগ সচিবালয়ের কাজটা শুরু হয়ে গেছে, তো ওইটাই আপনাকে করতে হবে।
ওইটা আপনি এখনই বলতেন যে আপনার বিশেষ লোক আসেন, এক্সপার্ট লোকরা আসেন, বিরোধী দল থেকে আসুক, এখান থেকে আসুক। আপনি কাউকে ইনফর্ম করছেন? যাদেরকে ডাকবেন তারা কি বলছে যেটা এখন হবে না, সময় লাগবে? কেউ বলছে? আপনি নিজে নিজে মনে করতেছেন। তো এটা তো ঠিক না। আমার কথা হলো কি ভাই, গণতন্ত্রের একটা অন্যতম অনুষঙ্গ হলো ট্রান্সপারেন্সি। গণতন্ত্রের একটা প্রধানতম একটা অনুষঙ্গ হলো ট্রান্সপারেন্সি। আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে। আপনি কেন কি করছেন কেউ জানে না। সরকার তো ব্যাখ্যা দিচ্ছে। ব্যাখ্যা আর অজুহাতের মধ্যে দূরত্ব কতটুকু ভাইয়া? ব্যাখ্যা এবং অজুহাতের মধ্যে দূরত্ব কতটুকু? বানানগত অনেক এরকম পার্থক্য আছে। ব্যাখ্যা কি আপনি আওয়ামী লীগ আমলে কম পাইছেন? আওয়ামী লীগ আমলে অনেক আইন হয়েছে। না, আওয়ামী লীগ তো বারবারই সংবিধানের কথা বলতো। এর আগের কোনো একটা গভর্নমেন্ট এমন কোন আইন করছে যাকে তারা ব্যাখ্যা দেয় নাই? এবং তাদের পক্ষে ব্যাখ্যা দেওয়ার জন্য আইনজীবী থাকতো, তাদের পক্ষে ব্যাখ্যা দেওয়ার জন্য বুদ্ধিজীবী থাকতো, ইউনিভার্সিটির টিচার থাকতো না? আওয়ামী লীগ আমলে দেখেন না ইউনিভার্সিটির টিচাররা কি বলছে? সব ব্যাখ্যা দিচ্ছে, তারা দিচ্ছে তো রে ভাই। তো কি হয়েছে? প্রশ্নটা হলো ওই ব্যাখ্যাগুলো সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে? দেখেন, আমি এই গভর্নমেন্টকে সাপোর্ট করতেই চাই, এই কারণে চাই, এটা তো একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট, এটা তো একটা ভোটের মাধ্যমে আসছে ভাই এই গভর্নমেন্টটা, অবশ্যই, তাই না? তার মানে এটা আমার গভর্নমেন্ট। যে বিরোধী দলের নেতা হয়েছে সে আমার বিরোধী দলের নেতা, সেও তো আমার ভোটের মাধ্যমে আসছে। আমি এই ভোটটাকে তো আমি অস্বীকার করবো না, আমি এই ভোটটাকে সম্মান দেখাতে চাই। যে কারণে এখানে যারা আসছে সবাই আমার প্রতিনিধি, আপনার প্রতিনিধি, আমাদের প্রতিনিধি। এমনকি ওনার এখানে ওনাকে হারিয়ে যে লোকটা এমপি হয়েছে, উনি তো ওনারও এমপি। কাজে আমাদের তো কারোর প্রতি কোনো নাই, বিদ্বেষ নাই রে ভাই। এখানে কিন্তু আমরা আর তোমরা না, আমরা সবাই আমরা। তো আমাদের কাছে আপনাদের অবস্থানটা কি দাঁড়াচ্ছে? আমরা তো একটা প্রত্যাশা নিয়ে আপনাদেরকে সংসদে পাঠাইছি অনেক কিছু, যেমন ইউনুস সরকারের কোনো দায়িত্ব ছিল না, তারা করে গেছে। এখানে সবই আপনাকে পাস করতে হবে আমি কিন্তু তাও বলি না। আপনি দু একটা বাদও দিবেন, অনেকগুলো আছে যেটা প্রয়োজনীয় মনে করি না আমি, বাদ দেন আপনি, কোনো সমস্যা নাই। কিন্তু তা না করে আপনি এমন এমন জিনিসগুলি বাদ দিলেন যে জিনিসগুলি আসলে চোখে লাগে। দেখেন 16টা বাদ দিয়েছে। আলাপ হচ্ছে মূলত কয়টা নিয়ে? আলাপ হচ্ছে বিচার বিভাগের, এখানে হলো 4টা। আলাপ হচ্ছে গুমের, আলাপ হচ্ছে মানবাধিকার, দুদক, আর বাদ বাকি এগুলো কিন্তু আমরা খুব একটা আলাপ করছি না। তার মানে কি ওগুলো নিয়ে আমাদের আপত্তিও নেই, অথবা অতটা ভাবছিও না আমরা। তো এইগুলি তবে যে কোনো সময়ের জন্য আলোচিত বিষয়। আমরা তো সব সময়ের জন্য বলি দুদকটাকে স্ট্রং করেন, দেশের মানবাধিকার পরিস্থিতি ভালো না, বিচার বিভাগকে আপনি আপনার হাতে রাখেন না, আপনি করায়ত্ত করে নেন। বিচার বিভাগে আপনার হাতে থাকার অর্থটা কি? আপনার মতলব খারাপ, আপনার ইন্টেনশন খারাপ। আপনি চাচ্ছেন যে বিরোধীদেরকে এটা যে আপনি মোটামুটি সাইজ করবেন। তো এই যে মানসিকতাটা না, এটা আপনি এখন আপনি অনেক তাইরে নারে অনেক গান গাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মানুষ যা বোঝা, মানুষ কিন্তু অল্পতে বুঝে যায়। মানুষকে ওই পারসেপশন থেকে ব্যাক করানো কঠিন, পারসেপশনটা তৈরি করা সহজ। জি, ধন্যবাদ। আমি একটু সার্জিস আলমের কাছে প্রশ্ন রাখতে চাই যে সরকার 117টি অধ্যাদেশ কিন্তু আইন আকারে পাশ করেছে, আর বাকি 16টি করেনি। 117টি না, 113টি। 113টি 100, কিন্তু পত্রিকা আসছে যে 117, 4টা বাতিলই করে দিয়েছে। 4টা বাতিল করে দিয়েছে। জি, তো এখন বাকি যেগুলো আছে এগুলো কোন দিক থেকে এত বেশি গুরুত্বপূর্ণ? সব দিক থেকেই গুরুত্বপূর্ণ আসলে। মানে যেগুলো, মানে আমার কাছে ইভেন এরকম মনে হয়েছে, ভাই মাত্র যেটা বললো যে আপনি এই যে দুদকেরটা ধরেন, বিচার বিভাগেরটা, গুম কমিশনেরটা, মানবাধিকার কমিশনেরটা, এই যে 4টা, এখানে 4-5টা বিষয়, এই 5টা বিষয় না অন্য 50টা অধ্যাদেশের চেয়েও গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রের যে সিস্টেমগুলো, এই সিস্টেমটা ডেভেলপ করার জন্য। শুধু আপনি একটার মানে আলোচনাটাতে যদি আসেন, ধরুন বিচার বিভাগেরটা, বিচার বিভাগে 2টা পয়েন্ট নিয়ে কথা হচ্ছে। একটা হচ্ছে আমাদের যে নিম্ন আদালতগুলো রয়েছে তাদের জন্য পৃথক একটা সচিবালয় করা হবে, আর একটা হচ্ছে বিচারক নিয়োগের যে প্রক্রিয়াটা, এটাতে একটা সংশোধন আনা হবে। আগে বিচারক নিয়োগটা কিভাবে করা হতো? ধরেন প্রধানমন্ত্রী, তার অনুগত রাষ্ট্রপতি আছে, যেটা আসলে সাংবিধানিকভাবে হয় না, কিন্তু এটাই হয় বাংলাদেশে। তার অনুগত রাষ্ট্রপতির সাথে পরামর্শক্রমে বিচারক নিয়োগ দেন, মেইনলি প্রধানমন্ত্রী দেন আসলে। তো একটা দেশের সর্বোচ্চ আদালত হচ্ছে আমার এই সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের যারা আমার বিচারপতি, তারা যখন একটা দলীয় প্রধানের বা প্রধানমন্ত্রীর মনোপুত হয়ে ওইখানে বিচারক হন, তিনি যখন একটা রায় দেন, তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা তার উদ্দেশ্য থাকে না। তার উদ্দেশ্য থাকে তার যে নিয়োগকর্তা, ওই নিয়োগকর্তাকে সন্তুষ্ট করতে হবে।
তার মাথায় থাকে যে আমি একটা রায় দিলাম, এই রায়টা যদি অন্য একটা দলের মানুষের আমার যদি পক্ষে চলে যায়, এটাতে যদি আমার উপরে যে আছে সে যদি অসন্তুষ্ট হয়, তাহলে আমার পদত্যাগপত্র গিয়ে আবার রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে আসতে হবে। তো এই জন্য কেউ তো আর তার ওই চাকরির জায়গাটা বা সম্মানের জায়গাটা হারাইতে চাইবে না। ফলে এই জায়গায় যে জিনিসটা মানে কি হতো যদি এখানে আমাদের সংস্কারটা হতো, একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হতো, প্রধান বিচারপতি এবং তার অধস্তন 2জন বা 3জন আপিল বিভাগের বিচারপতি মিলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা হতো। তারা বিভিন্ন ধাপে ধাপে, ধরেন এটা তার এতদিনের যে জাজমেন্ট থেকে শুরু করে তার আইনজীবী হিসাবে তার যে ভূমিকা, রায়, কাজ, সামগ্রিক বিষয় দেখবে, তার সাক্ষাৎকার নিবে, সকল আমলনামা যাচাই করে সব কিছুর ভিত্তিতে কয়েকটা বোর্ড ফেস করার পরে তাকে ওইখানে বিচারক হইতে হবে, তখন এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। তো এটা তুলনামূলক একটা ফেয়ার পদ্ধতি হতো। কিন্তু আমরা দেখলাম যে এই জিনিসটা, যেটা জনাব তারেক রহমান কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা বেগম খালেদা জিয়া নিজেই চেয়েছেন, এটা কমিটমেন্ট ছিল, ইভেন 2001 থেকে 6 সালের সময় এটা বিএনপির কমিটমেন্ট ছিল যে তারা পৃথক একটা সচিবালয় করবে, তারা বিচারকদের নিয়োগ প্রক্রিয়াটা আরও স্বচ্ছ করবে, কিন্তু তারা তখন করে নাই। তখন করবে বলে করে নাই। এই জন্য বিএনপির উপরে রাজনৈতিক দলগুলো আর বিশ্বাস করতে পারে না, সাধারণ মানুষ বিশ্বাস করে না। ঠিক একটু আগে আপনি যেটা ভাইকে বলছিলেন, ঠিক এই কারণেই এই যে এখন তারা যে বলছে যে এটা আমরা নতুন করে করব, মানুষ আর বিশ্বাস করে না। আর আরেকটা কারণে করে না, কারণটা হচ্ছে তাদের এই উদ্দেশ্য না, তারা আরও শক্তিশালী হিসেবে করবে। আপনার যদি ওইটাই উদ্দেশ্য থাকতো, তাহলে আপনি এটা আগে আইন করতেন, তারপরে ধীরে ধীরে এটাকে যদি সংশোধন করা মনে হয় আরো শক্তিশালী, তখন করতেন। কিন্তু এক লাইন শেষ করি শুধু, কিন্তু তারা আসলে যে কারণটা করতে চাচ্ছে, মানে বাতিল করেছে, এখন আগামীতে বলছে নতুন করে করবে, কারণটা হচ্ছে তাদের মতো করে করবে, যেটা তাদেরকে ক্ষমতায়িত করবে, তাদের কর্তৃত্ব বজায় রাখবে এবং তাদের নিয়ন্ত্রণাধীন থাকবে। ঠিক এই কারণেই তারা এটা করতে চাচ্ছে। কামাল মাসুদ কামাল, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং বিএনপি এটা বলছে যে তারা জুলাই সনদে যে প্রক্রিয়ায় যেই পয়েন্টে স্বাক্ষর করেছে সেখান থেকে সেখানে সংযোজন বিয়োজন করা হয়েছে, এজন্য তারা দল হিসেবে নিজেদেরকে প্রতারিত মনে করছে। দেখেন, দল হিসেবে প্রতারিত তো আপনার জাতীয় পার্টি মনে করতে পারে, জাতীয় পার্টি তো জামাত ইসলাম মনে করতে পারে, এনসিপিও মনে করতে পারে। তারা বলতে পারে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করছি, ওই জুলাই সনদ তো বাস্তবায়িত হচ্ছে না, বলতে পারে। তো এখন হয়েছে কি জানেন, আমি সবসময় একটা কথা বলি না, যে আমি আর ও মনে করেন কথা বলতেছি, আমি আর আপনি মনে করেন কথা বলতেছি, লোকে কারটা শুনবে জানেন? যার গলায় জোর বেশি, যার গলায় জোর বেশি সেটাই শোনা যাবে, বাকিগুলো কিন্তু মিউ হয়ে থাকবে। এখন এটা তো অবধারিত যে 77-এর চেয়ে 212-র জোর বেশি না, এখন ওটাই শুনবেন আপনি, কিছু করার নাই, এটাই রিয়েলিটি, কিন্তু এটাই রিয়েলিটি। তো যে কারণে তারা যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে, নোট অফ ডিসেন্ট কিন্তু ওনারা দিয়েছে, আর কেউ দেয় নাই। অনেক ক্ষেত্রে অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তো সেগুলিকে রাখবেন, সেগুলোতে আপনি মনে করেন যে ঠিক আছে। তো আসলে তাহলে হয় কি, ওই জাতীয় ঐক্যমত্য যে জিনিসটা বলা হচ্ছে, জাতীয় ঐক্যমত্য বলতে কোনো কিছু আসলে হয় নাই। এখন আমি কিন্তু এটা আগেও বলেছিলাম, এই আপনার যখন ঐক্যমত্য হয় তখন আমি বলেছিলাম এগুলি ভাই কিছু হবে না, জুলাই সনদ একটা হবে, হওয়ার পর বিএনপি যদি ক্ষমতায় আসে তারা করবে কি, তারা ওই তাদের 31 দফা বের করে এই পাশে জুলাই সনদ রাখবে, মিলাবে কোনটা মিলে, যেগুলি মিলবে এগুলি বাস্তবায়ন করবে, যেগুলি মিলবে না এগুলি বাস্তবায়ন করবে না। ভাই এটা হলো আমাদের দেশের পলিটিক্যাল কালচার। আমি যেটা বিশ্বাস করি না সেটা আমি কেন বাস্তবায়ন করব যদি আমি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাই? কিন্তু তাদের তো নির্বাচনী ইস্তিহার ছিল, নির্বাচনী ইস্তিহারে তো অনেক কিছু ছিল। নির্বাচনী ইস্তিহারে তো ছিল যে তারা কখনোই স্থানীয় সরকারে কোনো দলীয় কোনো প্রশাসক নিয়োগ করবে না। এটা যাদের নির্বাচনী ইস্তিহার আছে, এটা যাদের 31 দফায় আছে। তারা বলছে যে স্থানীয় সরকারের একজন লোক যিনি নির্বাচিত প্রতিনিধি, ওনার যদি মৃত্যু না হয় এবং যদি উনি আদালত কর্তৃক দণ্ডিত না হন, তাহলে এখানে তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না বলছে। করে নাই করেছে। নির্বাচিত ইয়েগুলিতে আপনার সিটি কর্পোরেশনগুলিতে প্রশাসক নিয়োগ করে নাই, জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করে নাই। কী কারণে করছে? দলীয় লোককে কিছু দিতে হবে, করছে। নৈতিকভাবে ঠিক হয়েছে? আপনি আমাকে একটা কথা বলেন, একজন লোক ঢাকা উত্তরে যিনি মেয়র, ওনার নির্বাচনী এলাকায় ওনার জনগণ তাকে প্রত্যাখ্যান করছে, ফেল করছে। তো উনি ওনার নির্বাচনী এলাকায় পরাজিত হয়েছেন,
এই জন্য ওই নির্বাচনী এলাকায় এবং আরও কয়েকটা নির্বাচনী এলাকা মিলে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তাকে তার প্রশাসক বানাই দিল। ঠিক হলো বলেন আপনি? উনি তো ওনার এলাকাতে ফেল মারছে, তাহলে চালাবে কে? বা প্রশাসক চালাবে, তাহলে ইলেকশন দিবে। স্থানীয় সরকার যেটাকে, সেটাকে তো নির্বাচিত প্রতিনিধি চালাবে। ইলেকশন কমিশন কি বলছে যে আমি এখন স্থানীয় সরকার নির্বাচন করতে পারবো না? বলছে? বলে নাই তো। তাহলে আপনি দিলেন না কেন? দেন না কেন? কেন দেন নাই? আপনি দেন না এই কারণে আপনি ইকুয়েশন মতো কাজ করতেছেন। আপনি ভাবতেছেন যে এখানে যদি আমার লোকটাকে বসাই তাহলে কিছুদিন তো অন্তপক্ষে সে মোটামুটি কিছু লুটপাট করলো, কিছু মানে মালটাল পাইল, আর 6 মাস 1 বছর খারাপ কি? তারপরে ইলেকশন দিলাম, তারপরে আমরা তো তোর ক্ষমতায় পাশ করে আসবো। ভাই আমি আপনাকে একটা ঘটনা মনে করে দিই, আপনাকে তাহলে বুঝবেন। এই যে আওয়ামী লীগের আমরা একটা স্বৈরাচারী চেহারা দেখলাম না, যে আওয়ামী লীগ কী করে না করে, এর উৎপত্তি কবে থেকে হয়েছে জানেন? যেবার তারা 2008-এ নির্বাচিত হওয়ার পর তারা সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন দিল না, 5টাতে হারলো। যেদিন তারা 5টাতে হারলো ওই দিনই মনে করেন এটা লেখা হয়ে গেছে তারা স্বৈরাচারী হওয়া ছাড়া কোনো উপায় নাই। ওই দিনই শেখ হাসিনা বুঝে গেছে যে ভোট দিলে আমি জিতুম না, অতএব আমি এমন কিছু করব যেখানে ভোটই থাকবে না, ভোটারের কোনো বক্তব্যই থাকবে না। বলছে না ভাই, কাজ তো ওইটা করছে সে। তারপর থেকে ধীরে ধীরে প্রথমে অন্যায় করছে, অন্যায়কে ঢাকার জন্য আরেকটা অন্যায় করছে, তারপর আরেকটা এভাবে করতে করতে সিরিজ অফ অন্যায় একত্র হয়ে সে অন্যায়ের পর্বত বানিয়ে মাথার মধ্যে বই থাকছে। এই তো করছে ভাই জিনিসটা। তো এখন এই যে সবাইকে প্রশাসক নিয়োগ করছে না, আপনি নিশ্চিত থাকেন এই লোকগুলি যদি ঠিক সময় ইলেকশন হইতো, যদি এরকম প্রশাসক নিয়োগ না হতো, তাহলে তারা যে ভোট পাইতো মেয়র ইলেকশনে, প্রশাসক হওয়ার কারণে তাদের ভোট কমবে। ওকে, ধন্যবাদ আপনাকে স্যার। জি সালাম, আমরা দেখলাম যে এনসিপি জুলাই সনদে সই করলো না, সই করেছে পরে করেছে, নির্বাচনের পরে করেছে। সেই নির্বাচনের আগে সেই জুলাই সনদ এখন এনসিপির সবচেয়ে বড় রক্ষা কবচ, সবচেয়ে বড়, তারা এটা নিয়ে সবচেয়ে সক্রিয়। আমরা দেখলাম যে মাসুদ কামাল ভাই যেটা বললেন যে বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ হচ্ছে, বিরোধী দল যেভাবে বিরোধিতা করার কথা সেভাবে তারা বিরোধিতা করছে না। আমরা দেখলাম যে হামের টিকার ক্রাইসিসের কারণে আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, বিরোধী দলের সেই দিকে মনোযোগ নেই। বিরোধী দল শুধু জুলাই সনদ, জুলাই সংস্কার, এই অধ্যাদেশ নিয়ে আছে। তাহলে জনগণের পক্ষে কে কথা বলবে, কে কথা বলছে? না, আপনি একটু এটা ভুলভাবে উপস্থাপন করেছেন প্রত্যেকটা পয়েন্টই আর কি। প্রথম পয়েন্টটা হচ্ছে যে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করে নাই আর এখন রক্ষা কবচ হয়ে এসেছে বা সবচেয়ে বেশি সক্রিয়, এমন না। একদম শুরু থেকেই জুলাই সনদ বা সংস্কার নিয়ে এনসিপি সবচেয়ে সক্রিয় ছিল এবং স্বাক্ষর সবার পরে করেছে, এটা ট্রু। কিন্তু কেন পরে করেছে, কারণটা হচ্ছে দুঃখিত, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে যখন জুলাই সনদটা তাদের সামনে উপস্থাপন করা হয়, তারা তাদের জায়গা থেকে সামনে একটা নির্বাচন, বিএনপি দ্রুত নির্বাচন লাগবে, কোনো মতে নির্বাচনটা পার করতে হবে। সো যা আছে কিছুগুলোতে নোট অফ ডিসেন্ট, বাকিগুলোতে একমত, কিছুগুলোতে তারা ওইখানে এগ্রি করে নাই ঐক্যমত্য কমিশনের আলোচনার সময়, এবং পরবর্তীতে তারা কি করলো যে সাইন করে ফেললো। কিন্তু এই জুলাই সনদটা বাস্তবায়ন হবে কিভাবে, কোন ক্ষমতা বলে এটা বাস্তবায়ন হবে, এই প্রশ্নটা কারো জায়গা থেকে আসে নাই। এনসিপি তখন ওই জায়গায় বেঁকে বসে এবং এনসিপি প্রথম যখন বিএনপি জামাত বাকি দলগুলো সাইন করে, এনসিপি সাইন করে নাই। কারণ তখন আপনার এই গণভোট যে হবে, গণভোটের জনরায়ের ভিত্তিতে যে বাস্তবায়ন হবে, এই ধরনের কোনো মানে আইনগত গাইডলাইন কোনো কিছু ছিল না। তো আপনি দেখেন একটা গাইডলাইন করা হলো, একটা আদেশ দেয়া হলো, যে আদেশে একটা গণভোট হলো, বাংলাদেশের 70% মানুষ এই গণভোটের পক্ষে ভোট দিল, তারপরও বিএনপি তাদের জায়গা থেকে গণভোটকে অবৈধ বলার স্পর্ধা দেখিয়েছে। তাহলে আপনি বলেন, যদি এই গাইডলাইন না থাকতো, এই আদেশ না থাকতো, এই গণভোট না হতো, নির্বাচনের পরের দিন জুলাই সনদটাকে ছুঁড়ে ফেলে দিত বিএনপি। তো সেই জায়গা থেকে এনসিপি ওইটা আগে নিশ্চিত করেছে, তারপরে স্বাক্ষর করেছে। এটা হচ্ছে প্রথম জুলাই সনদের ক্ষেত্রে। দ্বিতীয়ত, আপনি যে বিষয়গুলো বললেন যে বিভিন্ন বাংলাদেশের বর্তমানে গুরুত্বপূর্ণ সমস্যা চলছে,
যেমন আপনি দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, এখানে জ্বালানি সংকট তৈরি হয়েছে, হামের প্রাদুর্ভাব ব্যাপক পরিমাণে বাড়ছে, আমরা আমাদের মানুষদেরকে হারাতে দেখছি। আমরা দেখছি যে রাস্তাঘাটে গতকালকে মোহাম্মদপুরে আমরা দেখলাম যে কয়েকজন ছেলে মিলে একজনকে কুপিয়ে মেরে ফেললো। যাকে কুপিয়ে মারলো সে যত বড় দোষী হোক, কিন্তু এইরকম করে 8-10 জন মিলে রাস্তাঘাটে ওপেনলি এসে মানে রামদা দিয়ে কুপিয়ে মেরে ফেলবে একটা মানুষকে, এটা তো হইতে পারে না। এই ধরনের আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে যাচ্ছে। সেই জায়গায় আমাদের এই বিষয়গুলোতেই ফোকাস হওয়া উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যেই বিষয়টা নিয়ে 2009 থেকে শুরু করে 24-এর অভ্যুত্থানের আগে পর্যন্ত বাংলাদেশের সকল সংস্কারকামী সিভিল সোসাইটি, ব্যক্তিত্ব সম্পন্ন যারা বিরোধী রাজনৈতিক দলে যারা ছিলেন, বিএনপি সহ অন্যান্য দলগুলো, যারা বিগত 16 বছর ধরে যে বিষয়গুলো নিয়ে কথা বললেন, অভ্যুত্থানের সময় যে বিষয়গুলো নিয়ে একটা ড্রাফট তৈরি করা হলো, সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে অভ্যুত্থানের পরে নির্বাচনের পরে এসে ওই বিষয়গুলো নিয়ে আমাদের আবার কথা বলে সময় নষ্ট করতে হচ্ছে। এবং এর চেয়ে দুর্ভাগ্যের এই বাংলাদেশের জন্য আর কিছু হইতে পারে না যে যেই বিএনপি এই বিষয়গুলো বিগত 16 বছর ধরে দাবি করে এসেছে, তারাই আবার এই বিষয়গুলোকে নতুন করে আলোচনায় নিয়ে আসছে, অথচ এই আলোচনা হওয়ারই কথা ছিল না। এটা তো একটা সেটেলড বিষয়, যে সেটেলড বিষয়ের উপরে একটা গণভোট হয়েছে এবং গণভোটের পরে এখন এটা শুধু বাস্তবায়ন হবে। কিন্তু এটা নিয়ে নতুন করে যখন টালবাহানা বিএনপি শুরু করে, তখন আমাদেরকে বিএনপি আবার 2009 সালে ফিরে নিয়ে যায়, বাংলাদেশকে পিছনের দিকে। আবার ওই আলোচনায় আমরা ঘুরপাক খাচ্ছি, অথচ আমাদের তো এখানে ঘুরপাক খাওয়ার কথা ছিল না। দেখেন, এই বাংলাদেশটার অবস্থা অর্থনৈতিকভাবে এখন ভালো না, বিভিন্ন দিক থেকে আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্যান্য কোনো জায়গায় অবস্থা খুব একটা ভালো না। এই সময় দরকার ছিল এই সেটেল বিষয়গুলো আস্তে আস্তে সেটেলড হয়ে যাবে, যেই প্রক্রিয়ায় হওয়ার কথা। সংবিধান সংস্কার পরিষদ হবে, তারা এই বিষয়গুলো সংস্কার করবে। সরকারি দল, বিরোধী দল, আমরা সবাই মিলে একসাথে মিলে বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণের জন্য কাজ করব। আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশের স্বাস্থ্যসেবা, শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করব। আমরা একসাথে বাংলাদেশের জনগণের সুশাসনের জন্য কাজ করব। কিন্তু সেটা করা হইল না। আমরা কি দেখতেছি? আপনি আজকেই দেখবেন, আজকে বিএনপি তাদের জায়গা থেকে ব্যাংক রেজুলেশন আইন 2026 নতুন করে একটা বিল উত্থাপন করেছে। এই বিলের ড্রাফটে আমরা দেখি যে তারা যেই লোকগুলো আওয়ামী লীগের আমলে, যে এস আলমরা বিভিন্ন 4-5টা ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আপনি দেখেন, এক এস আলম 2,20,000 কোটি টাকার উপরে বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে। কয়েকদিন আগে যখন অর্থমন্ত্রী ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করে সংসদে 20 জনের, তার মধ্যে 10 জনই হচ্ছে এস আলমের প্রতিষ্ঠান সম্পৃক্ততা। তাহলে এই মানুষটা আবার নতুন করে আমরা দেখছি যারা এরকম লুটপাট করেছে, ওই মানুষদের জন্য ব্যাংক রেজুলেশন আইন 2026 করছে এই বিএনপি, যেখানে আমরা দেখছি সংস্কারের আড়ালে লুটপাটকারীদেরকে কিস্তিতে নতুন করে পুনর্বাসনের সুযোগ দেওয়া হচ্ছে। মানে এই যে এস আলমরা, সেই এস আলমরা আবার নতুন করে ওই তাদের ব্যাংক, যে ব্যাংকগুলোর মালিক ছিলেন, পরিচালক ছিলেন, সেটা আবার হইতে পারবেন। কি করতে হবে তাদেরকে? দেখেন, মাত্র 7.5% টাকা অগ্রিম দিতে হবে, বাকি 92.5% টাকা তারা ধীরে ধীরে পরে আগামীতে 2 বছর দিতে পারবে। তাহলে দেখেন, বিএনপির উচিত ছিল যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে শক্তিশালী, ওই জ্ঞান সম্পন্ন, ওই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষকে দেওয়া। সেটা না দিয়ে তারা তাদের একজন দলীয় কর্মীকে, যে নিজে ঋণ খেলাপি, এইরকম একটা মানুষকে ব্যাংকের গভর্নর বানিয়েছে। এবং যে বিএনপির উচিত ছিল যে এই ধরনের হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ওই পাচারকৃত টাকাগুলো ফিরিয়ে আনা, সেই বিএনপি কি করলো? তাদেরকে নতুন করে পুনর্বাসন করছে, ব্যাংক কেনার, ব্যাংক চালানোর সুযোগ করে দিচ্ছে। তাহলে আপনি আমাকে বলেন, আমাদের যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনায় থাকা দরকার ছিল, ওই বিষয়গুলোতে আমরা সবাই মিলে ঠিক এই কারণগুলোর কারণে মনোযোগ কম দিতে পারছি। কারণ আমাদের যেই জায়গায় মনোযোগ দেওয়া দরকার ছিল, বিএনপিরও সরকার দল হিসেবে ওই জায়গায় মনোযোগ দেওয়া দরকার ছিল, কিন্তু তারা নিজেরাও দিচ্ছে না, আমাদের কাউকে দিতে দিচ্ছে না। কারণ আপনার যখন সামনে এরকম 50টা বিষয় থাকবে, আপনার তো প্রায়োরিটি অনুযায়ী কথা বলতে হবে। যখন আপনার জুলাই সনদ সংস্কারের বিষয় আসে, তখন তো একটা দেশের সিস্টেম, পুরো একটা দেশের কাঠামোর বিষয় আসে। এটার ইম্প্যাক্ট তো যুগের পর যুগ ধরে একটা দেশের উপরে পড়বে। তো আমাদের জায়গা থেকে আমরা তো কথা বলতে চাই যে আমাদের এই
দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটার তো সংকটটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের জ্বালানি সংকট নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এইটার আমাদের উন্নতির জন্য একসাথে কাজ করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আজকে শিক্ষামন্ত্রীকে দেখি তিনি শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছোট বাচ্চাদেরকে গিয়ে শিখাচ্ছেন যে তারেক রহমানের মেয়ের নাম কি, খালেদা জিয়ার নাতির নাম কি। একজন শিক্ষামন্ত্রী যখন এই দলীয় চাটুকারিতা করে, এর চেয়ে নির্লজ্জতা, বর্বরতার আর কিছু হইতে পারে না। ব্রিটিশ আমলের কলোনিয়ালিজমের একটা মনস্তত্ত্ব আছে আমাদের, আমরা ওইটা থেকে এখনো বের হইতে পারি নাই। এই জন্য আমরা এখন নাতির নাম শিখাই বাচ্চাদেরকে, ক্ষমতাসীন দলে যারা আছেন ক্ষমতায়, নাতির নাম শিখাই, তাদেরকে আমরা তাদের নাম মুখস্থ করাই, তাদের সাথে রাজনীতি করতে হবে, আমরা এই বয়ান দিই। আমরা এই মন্ত্রী এবং অন্যান্য যারা আছেন তাদেরকে শুধু একটা কথা বলি, আগামী যে প্রজন্ম যারা আসতেছে, জেন জি বলি আমরা, জেন আলফা বলি, যাই বলি না কেন, এই প্রজন্মকে আপনার শিখাইতে হবে না। ওই প্রজন্ম কার সাথে রাজনীতি করবে না। ওই প্রজন্ম আপনি যে বয়সে সিদ্ধান্ত নিছেন কার সাথে রাজনীতি করবেন, তার অন্তত এক যুগ আগে ওই প্রজন্ম সিদ্ধান্ত নিয়ে নিবে যে কার সাথে রাজনীতি করবে আর কাকে ভোট দিবে। ওকে, ধন্যবাদ। মাসুদ কামাল, আপনি যদি সংক্ষেপে আমাকে বলেন, মানে এই যে পোর খাওয়া বিএনপি, এই বিএনপি বা সরকারের ভেতরেও কি কোনো সরকার আছে যারা মূল বিএনপিকে বিপদে ফেলানোর জন্য মানে এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত? এটা না বলা বড় কঠিন এই কারণে আমি বললাম যে আছে। তো আমি বললেন দেখান, দেখাইতে পারবো? আমি পারবো না তো। এখন তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে বিএনপি যা বলেছে তা যদি না করে, অথবা যদি কিছু ক্ষেত্রে তার ব্যত্যয় চোখে পড়ে, তখন আপনি বলতে পারেন, যদি আপনি বিএনপিকে ভালোবাসেন, যে বিএনপি তো আসলে এটা করতে চেয়েছিল, বিশেষ কোনো শক্তির জন্য করতে পারছে না। এগুলো বিএনপিকে যদি আপনি ভালোবাসেন এভাবে বলতে পারেন। আর যদি ভালো না বাসেন তাহলে বলতে পারেন যে বিএনপি আসলে করতেই চায় নাই, আগে জাস্ট পাবলিককে একটা 7-5 বুঝাইছে। এখন এই দুটো আপনি কোন দিকে যাবেন? কাজেই ভেতরে থাকতেও পারে, সব দলের ভেতরে আছে, সব দলের ভেতরে একটা গ্রুপ সবসময় কাজ করে যা নাকি অন্য কিছু চায়। আমি যেমন এনসিপির, উনি এখানে বসে আছে, ওনার দলের কথাই বলি। এনসিপি যে জামাতের সঙ্গে যাবে, এটাকে এনসিপি সবাই পছন্দ করছে? করে নাই তো। এনসিপির অনেক সেন্ট্রাল লিডার তো, গুরুত্বপূর্ণ নেতা, যাদেরকে আমরা এনসিপি ফেস হিসেবে ভাবতাম, তারাও তো পছন্দ করে না। ওরা ওদেরকে জিজ্ঞেস করেন তাহলে এনসিপিটা কেন করলো, ও বলবে যে এনসিপিটা আমরা যে অংশের সঙ্গে ছিলাম আমরা তো এটা ভাবি না, তাহলে আরেকটা অংশ ছিল ভেতরে। এরকম সমস্ত পার্টির মধ্যেই কিছু না কিছু থাকে, একটা এদিকে ভাবে, একটা ডান দিকে ভাবে, একটা বাম দিকে ভাবে। এখন কোন ভাবনা যখন জয়ী হয় তখন বলি যে ওরাই মূল দল, আবার যারা হেরে যায় তারা বলে ওরা গুপ্ত ছিল। এরকম এরকম হতেই পারে। বাট আমার কোশ্চেন হল, ওটা নিয়ে আমার ভাবনা না বিএনপির মধ্যে গুপ্ত জামাত আছে কি নাই, এনসিপির মধ্যে গুপ্ত জামাত আছে কি নাই, এটা আমার ভাবনা, এটা যার যার দলের ভাবনা। আমার ভাবনা হলো যে ওনারা আমার সামনে কি বলতেছে, আমাকে উনি কি প্রতিশ্রুতি দিচ্ছে, সেটা উনি পালন করতে পারলো কি পারলো না। মনে করেন পারলো না, নৌকা ডুবাই দিল, তাই না? বললো আমি তো ডুবাই নাই, আমার মধ্যে গুপ্তচর ছিল, সে ডুবাই দিছে। ভাই ওই দায়িত্ব তো আমি নেব না, ওই দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি গুপ্তচর নেওয়ার দিন সুখে বসবাস করতেছিলেন কেন? আমি কইছিলাম তো? আমি তো বলি না, আমি তো পাবলিক রে ভাই। আমার কথা হলো তুমি যা বলবা ওইটা আমি আদায় করে নেব, না পাইলে পরে দেখা যাবে কি হয়। সাজ্জিদ আলম, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে এক সময়ের বিএনপি নেত্রী, বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সহ আরও কয়েকজনের আমরা এনসিপিতে যোগ দেওয়ার কথা শুনছি, মানে আলোচনা কোন পর্যায়ে আছে? আমরা একটা জিনিস বলতে চাই যে এনসিপির জন্য আপনি কোনো রাজনৈতিক দল করেন কিংবা না করেন, আপনি যদি রাজনীতিটা করতে চান, মানুষের জন্য রাজনীতি করতে চান, বাংলাদেশের জন্য করতে চান, এনসিপির দরজা আপনার জন্য সবসময় উন্মুক্ত। শুধু রুমিন ফারহানা আপা নয়, যদি আপনি চান, যদি মাসুদ কামাল ভাই চায়, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা আছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার জায়গায় যারা কাজ করেছেন, আপনারা যে কেউ যারা আসতে চাইবে তাদের জন্য এনসিপির দরজা উন্মুক্ত। আর আমরা আওয়ামী লীগের জন্য না, একটা জিনিস আমরা স্পষ্ট করে বলেছি, যারা অপরাধী তাদের আগে অপরাধের শাস্তি হতে হবে, তারপরে বাকি চিন্তা। আর আমরা বলেছি যে যারা বাংলাদেশের জন্য রাজনীতিটা করতে চায়, জনগণের জন্য করতে চায়, তাদের ক্ষেত্রে। আর রুমিন ফারহানা আপা অবশ্যই, তাকেও আমাদের এনসিপিতে আমরা স্বাগত জানাতে চাই। তিনি এখন বিএনপিতে নেই এবং তাকে একটা ক্রেডিট দিতেই হয়
যে যেখানে বিএনপি নির্বাচন করেছে, জামাত এনসিপি 11 দলীয় জোট নির্বাচন করেছে, সেখানে উনি স্বতন্ত্রভাবে জিতে এসেছেন, এটা কিন্তু অনেক বড় বিষয় অ্যাকচুয়ালি। তো আমরা তো তাকে এই অভ্যুত্থানের আগে বিএনপির যে কয়েকটা ভয়েসের আমরা কথা শুনতাম, টকশো টেবিল থেকে শুরু করে সংসদে কিংবা রাজপথে, তার মধ্যে রুমিন ফারহানা একজন। তো তাকে যেহেতু বিএনপি মূল্যায়ন করতে পারেনি এবং সংসদে যেহেতু তিনি মনোনয়ন পাননি, আমার মনে হয় যে তার বিএনপি তার জায়গা নেই। তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা তাকে ওয়েলকাম জানাতে চাই। তার মতো রাজনৈতিক অঙ্গনে অভিজ্ঞ মানুষ যারা রয়েছেন, ভোকাল মানুষ যারা রয়েছেন, তাদেরকে আমরা চাই। আমরা মনে করি এর মধ্য দিয়ে এনসিপির যে যাত্রা, সেই যাত্রাটাও আরও সমৃদ্ধ হবে। আর আমি আরেকটা বিষয় অ্যাকচুয়ালি আপনাকে, যে আমি যদি এই ক্ষেত্রে আরেকটি ছোট্ট প্রশ্ন করি, যে যারা এই নির্বাচন জামাতের সাথে জোট করা নিয়ে যারা এনসিপি থেকে সরে গেল, নিজেদেরকে প্রত্যাহার করে নিল, তাদের ব্যাপারে এনসিপির কোনো ভাবনা আছে কিনা বা তাদের সাথে যোগাযোগ হচ্ছে কিনা? হ্যাঁ, আমাদের দেখেন প্রত্যেকেরই রাজনৈতিক একটা লাইফ আছে, যেমন আবার ব্যক্তিগত একটা লাইফ আছে। তাদের সাথে হয়তো রাজনৈতিক বোঝাপড়ার জায়গা থেকে, কোনো একটা জায়গা থেকে তারা মনে করেছে, যারা যেহেতু আমাদের জোটটা এই জায়গা হয়েছে 11 দলীয় জোটের সাথে, তো তারা ওই মুহূর্তে থাকেনি, সরে গিয়েছে। কিন্তু তাদের সাথে ব্যক্তিগত যোগাযোগটা সবসময় ছিল এবং এখনো আছে রাজনৈতিক। তো আমরা আমাদের জায়গা থেকে তাদেরকেও এই আহ্বান জানিয়েছি এবং জানাই, তারা যদি এনসিপিতে আবার আসতে চায়, তাদের জন্য ওই দরজাটা সব সময় খোলা থাকবে। তবে একটা জিনিস কি, আসলে এই জোটটা ধরেন এখন 11 দলীয় জোট জামাতের সাথে হয়েছে, এই জোটটা বিএনপির সাথে হতে পারতো। তার মানে কি আরেকটা পক্ষ আবার তখন বের হয়ে চলে যাবে? এটা তো হতে পারে না। যে একটা রাজনৈতিক দলে আসবে, রাজনৈতিক দলের প্রতি ওই কমিটমেন্টের ভিত্তিতেই তার আসা উচিত। কারণ দল কিন্তু কোনো ব্যক্তির ইচ্ছাকে সামনে রেখে সিদ্ধান্ত নেয় না। দলের সামগ্রিকভাবে দীর্ঘমেয়াদী চিন্তা করে একটা সিদ্ধান্ত নিতে হয়, অনেক দূরদর্শিতা নিয়ে, বিচক্ষণতা নিয়ে এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মাঠের বাস্তবতা নিয়ে। আমরা এই জায়গা থেকে বাংলাদেশটাকে, রাজনীতিটাকে, জনগণের মনস্তত্ত্বটাকে যেভাবে চিন্তা করি, আবার মাঠ পর্যায়ে সেটা ভিন্ন হতে পারে, আবার উত্তরাঞ্চলে একরকম হতে পারে, দক্ষিণাঞ্চলে একরকম হতে পারে। তো সামগ্রিকভাবে আমাদের বেশ কিছু বিষয় বারংবার ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত আমরা আলোচনা করে পরবর্তীতে আমাদের এই সিদ্ধান্তটা হয়েছে যে যেই জায়গায় সম্মানের সাথে এবং সবচেয়ে বেশি সুযোগ থাকবে সংসদে প্রতিনিধিত্ব করার, আমাদের মনে হয়েছে যে এটা 11 দলীয় জোট হতে পারে, আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। জি, হ্যাঁ, বলা হয়ে থাকে বা যারা রাজনৈতিক বিশ্লেষক আছে বা আপনাদের প্রতিপক্ষ, তারা বলে যে আপনারা জামাতের বি টিম। সেইখান থেকে বের হয়ে আসার জন্যই কি এখন রুমিন ফারহানাদের মতো রাজনৈতিক নেতৃত্বকে আপনাদের দলে নিচ্ছেন কিনা? দেখেন, যাদের যুক্তি দিয়ে বলার কিছু থাকে না, তখন তারা ট্যাগিং প্রক্রিয়ায় চলে যায় আর কি, আর কিছু বলার নাই। তো যারা এটা বলে, আপনি যেটা বললেন, দুইটা শব্দ বলছেন, একটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক, আমি বলি তারা কোনো দলীয় পন্থী রাজনৈতিক বিশ্লেষক, শুধু রাজনৈতিক বিশ্লেষক না। যেমন আমরা এখন দেখি কিছু কিছু উপস্থাপক, বিভিন্ন দলপন্থী উপস্থাপক, আমরা দেখি আমরা দেখি যে সম্পাদক লাগায় সামনে, কিছু কিছু জায়গায় আমরা দেখি সাংবাদিক লাগায়, কিন্তু মানে কিছু কিছু জায়গায় এরকম দেখা যায় দলপন্থী, একদম বোঝা যায় কথা শুনে। তো অনেকে এরকম উদ্দেশ্য প্রণোদিতভাবে বলে। আপনি দেখেন, এই সংসদে একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যাদেশ পাশ হয়েছে, ভাই বলতে পারবেন, আপনারা হয়তো চোখে পড়েছে, যে 71 রিলেটেড একটা বিষয় আর কি, সেখানে জামাতকে সহযোগী হিসেবে। হ্যাঁ, তাহলে দেখেন, আমরা কিন্তু আমাদের দলীয় যেটা অবস্থান, আমরা যেটা সত্য, ঐতিহাসিকভাবে সত্য, আমরা সেই অবস্থানটা আমাদের লিখিতভাবে জানিয়েছি। আমরা এখনো আমাদের জায়গা থেকে, ধরেন কালকে পহেলা বৈশাখ, আমরা বাংলা নববর্ষের শুভেচ্ছাও জানাই পুরো বাংলাদেশের এবং পুরো পৃথিবীতে যারা আমার বাংলা ভাষাভাষী মানুষ আছেন আমাদের স্টেটের পক্ষ থেকে। তো কালকে আমাদের এনসিপির পক্ষ থেকে আমরা সেই পহেলা বৈশাখে আমরা আনন্দ র্যালি করছি, আমরা উদযাপনের বিভিন্ন ইভেন্ট হাতে নিয়েছি। তো এটা তো আমরা দলীয় জায়গা থেকে করছি, দলীয় আদর্শের জায়গা থেকে, মধ্যমপন্থী রাজনৈতিক দল হিসেবে। জামাতের তো 11 দলীয় জোট করে জামাতের সাথে নির্বাচনে গিয়ে এনসিপির লাভ হলো না ক্ষতি হলো? না, এটা তো দেখেন, আমি আগেরটা একটু শেষ করতে চাই। তো সেই জায়গা থেকে আসলে কি, আমাদের জায়গা থেকে দীর্ঘমেয়াদে রাজনৈতিক পরিকল্পনায় এই জোট রাজনৈতিক পথ চলার একটা অংশ। এই অংশ হিসেবে আগামীতে অন্য কারোর সাথে জোট হতে পারে, আমরা জানি না, সেটা সময় কথা বলবে, সেটা অবস্থা, সিচুয়েশন কথা বলবে। এই বিএনপিও তো জামাতের সাথে জোট করেছিল, একাধিকবার জোট করে ক্ষমতা এসেছে। সো তাহলে কি আমরা বিএনপিকে জামাতের এ টিম বলবো,
নাকি বিএনপিকে আমাদের বি টিম বলবো, সেটাও প্রশ্নের বিষয় আসলে। সো এইভাবে এটা এত শর্ট জাজমেন্ট করলে হয় না, এটা এই জায়গা থেকে, এই মনস্তত্ত্ব বা মানসিকতার জায়গা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আর পরবর্তীতে আপনি যেটা বললেন, জি একটু আগে কোন প্রশ্নটা করলেন? একটু আগে প্রশ্ন ছিল যে মানে বিএনপির সাথে না গিয়ে জামাতের ও, সাথে ভুল জোট করলেন। করে দেখেন, এটা তো লাভ আমরা হলো না ক্ষতি হলো, লাভ বা ক্ষতির আপনারা আগে- যে টার্গেটে জোট করেছিলেন সেই টার্গেট অ্যাচিভ হয়েছে কিনা? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, আমরা একটা জিনিস চিন্তা করেছিলাম, জনগণের সেন্টিমেন্ট বুঝতে হবে। আগামীর বাংলাদেশে মানুষের চাওয়া আকাঙ্ক্ষাটাকে যদি আপনি ধারণ না করতে পারেন, আপনি বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবেন না। তাহলে সেটা কি আমি শেষ জামাত করি। ধারণ করে? আওয়ামী লীগ ধারণ করতে পারে নাই দেখে আওয়ামী লীগ ছিটকে পড়েছে। আমরা দেখলাম যে বিগত 1.5 বছরে বিএনপি যেই কালচারগুলো তাদের নেতাকর্মীদের মাধ্যমে অধিকাংশ জায়গায় হচ্ছে, আবার ধরেন ওই দুর্নীতি, আবার চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, খুন, জুলুম, মিথ্যা মামলা, মামলা বাণিজ্য, এই জিনিসগুলোর উপরেই তো মানুষ বিরক্ত। এগুলো আবার আমরা বিএনপি নেতাকর্মীদের দ্বারা সারা বাংলাদেশে অসংখ্য ঘটনা দেখতে পাচ্ছি। তাহলে আমরা মানুষের কাছে যে ভোট চাইতে যাব, আমরা মানুষকে কি বলবো? তো আমরা দেখলাম যে জামায়াত কিংবা জামাত জোটে যারা আছে তাদের দ্বারা এই কাজগুলো হয় না, বা হইলে সেটা তুলনামূলক খুবই নগণ্য ছিল। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে, আপনি দেখেন এবার বিএনপি তাদের জায়গা থেকে জোটে যাদেরকে ছেড়েছে আসন, 2-1টা বাদ দিয়ে প্রত্যেক জায়গায় তাদের স্বতন্ত্র আলাদা বিদ্রোহী প্রার্থী ছিল, তাদেরকে বিএনপি আটকাইতে পর্যন্ত পারে নাই। তাহলে ওই জায়গায়ও দেখতেন যে সেখানে দেখবেন যে বিএনপির যারা প্রার্থী তারা বিদ্রোহী হিসেবে দাঁড়িয়েছে, আবার আমাদের দলের একজন প্রার্থী, আবার বিরোধী দলের অন্য আরেকটা দলের প্রার্থী, এরকম করে আমার কাছে এটা মনে হয় আর কি, যদি এটা বিএনপির সাথে হতো, আসনের যদি কথা বলি, সম্ভবত 1-2টার বেশি আসনে জিতে আসার সুযোগ হতো না। সো আসনের আলোচনায় বলেন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে মিলের দিক থেকে বলেন, এবং এখন দেখেন আপনি, আমি যদি এখন বিএনপি জোটের সাথে মানে জোট করে সংসদে যাইতাম বা সরকারে থাকতাম, আমার অবস্থা কি হইতো? আমি অভ্যুত্থান এর সামনে লড়াই করে আসা একজন মানুষ, আমাকে জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিতে হতো, আমাকে গণভোটের বিপক্ষে অবস্থান নিতে হতো, আমাকে বাংলাদেশের মানুষের জুলাইয়ের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিতে হতো। তাহলে আমার রাজনীতি কোথায় থাকতো? আমি তো বেঁচে থাকা অবস্থায় মরে যেতাম। এবং আপনি দেখেন আজকে গণ অধিকার পরিষদ থেকে যে নুরুল হক নূর ভাই, তারা তো ফ্যাসিস্টের সময়ে লড়াই করেছেন। এই যে গণসংহতি সাকি ভাই, তারা তো সংস্কার তো আমরা তাদের মুখে শুনতে শুনতে মনে হয় বড় হয়েছি। এই মানুষগুলো এখন ওই সংসদে গিয়ে ইনওয়ার মেনন হয়ে গিয়েছেন, বিড়ালের মতো মাথা নিচুর দিকে করে বসে থাকেন। যে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে? ধন্যবাদ আপনাকে মাসুদ কামাল ভাই, আপনি হাসছিলেন সার্জিসের কথা শুনে। সার্জিস বলছেন যে বিএনপির মানে একটা অংশ কোনো ঘটনা ঘটেছে, চাঁদাবাজি, দুর্নীতি। আমরা দেখলাম যে সিকেডি হাসপাতাল, যেটা ডক্টর কামরুলের, সেখানে একটা অভিযোগ আসছে, সেখানে যুবদলের কেন্দ্রীয় নেতারা তারা গিয়েছেন তার কাছে, এবং যারা চাঁদা দাবি করেছিল আজকে তাদের 7 জনকে ধরা হয়েছে। বিএনপি তো এই প্রতিকারটা করছে, কিন্তু আবার অপর দিকে সার্জিস যেই শুদ্ধ রাজনীতির কথা বলছেন, এনসিপির যারা নেতৃত্বে এখন, এবং এনসিপির বাইরে ছাত্রদের যারা 2 জন প্রতিনিধিত্ব করেছিল সরকারে, তাদের আশপাশের লোকজনের বিরুদ্ধে তো দুর্নীতির অভিযোগ ছিল, আছে, এবং তদন্ত হচ্ছে। সব মিলিয়ে কি বলবেন? দেখেন, যে কোনো দুর্নীতির অভিযোগ, যে কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আমি মনে করি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, বিচার হওয়া উচিত। তা না হলে হবে কি, যখন অভিযোগটা ওঠে না, তখন ওই লোকটার প্রতি একটা সন্দেহ তৈরি হয়, এবং সেই সন্দেহের ক্ষেত্রে যাকে আপনি ধরবেন সে তো বলবেই আমি নির্দোষ, সে কিছু প্রমাণ খাড়া করবে, আবার যে অভিযোগ করবে সেও কিছু প্রমাণ খাড়া করবে। কিন্তু তারা কেউ তার অথরিটি না, একটা অথরিটির মাধ্যমে তার একটা তদন্ত হওয়া উচিত। তদন্ত অনেকে আছে তদন্ত থামায় রাখে, তাহলে বুঝতে হবে কোনো একটা ঝামেলা আছে, তদন্ত হওয়া উচিত। আর প্রফেসর কামরুলের এখানে যে ঘটনাটা ঘটছে, যুবদলের লোক গেছে, আমি দেখলাম যে সেটা করেছে সে এখানকার যুবদলের এক নেতা, তারপরে যুবদলের সেন্ট্রাল কমিটির লোক যে অনেক বুঝাইছে, ভাই এটা তো যুবদলের সেন্ট্রাল কমিটি যাওয়ার ব্যাপার না, এটা তো আইন প্রয়োগকারী সংস্থায় যাওয়ার ব্যাপার, তাই না? ওরা আর যেতে হবে কেন? আইন প্রয়োগকারী সংস্থা যাবে, তাকে ধরে আনবে, এটি যে নিয়ম। তাহলেই তো আমি বুঝবো দেশে আইন আছে, আইনের শাসন আছে। তাহলে তো আমি বুঝবো না, তাহলে তো বুঝবো দলের শাসন আছে, দলের লোক যাচ্ছে, দলের নেতা যাচ্ছে। এটা দেখে আমি হ্যাপি না, কিন্তু আমি হ্যাপি হই তখন যখন নাকি আইনের লোক যায়। কিন্তু আইনের লোক এখানে আমাদের এখানে সাধারণত যায় না, আর গেলেও পরে যায়।
পরে যায় কখন, যখন দলের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল দেয়, হ্যাঁ আপনারা ধরে নিয়ে আসেন, তখন তারা যায়। কিন্তু যখন নাকি অটো যাবে তখনই বুঝবো আইনের শাসন আছে। আর যে আমি একটু বলি, ওই প্রশ্ন যদি আমাকে করেন নাই তবু আমি বলি, এই যে এনসিপির ইয়ের সঙ্গে এই জামাতের সঙ্গে যাওয়ার ব্যাপারটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি নাই। আমি মনে করেছি যে এনসিপি হয়তো 2 জন 3 জন 6 জন এমপি পাইছে, কিন্তু এই এমপি পাওয়াতে রাজনৈতিক দল হিসেবে এনসিপি যেন লাভ হয় না, এটা আমি পার্সোনালি মনে করি। এনসিপির এইবার মানে এই 5-6 জন এমপি পাওয়ার দরকার ছিল না, কোনো প্রয়োজনই ছিল না। এনসিপি যদি নিজের মানে জোরে, যতটুকু জোর আছে, ছোট একটা জিনিস চলে ভাই, তো ছোট দল, নতুন দল, সে তো এখনই 100 মিটার স্প্রিন্টে যে দৌড় দিবে না, দরকার নাই তো। সে নিজের দলটাকে যদি গুছাই নিত, আমি মনে করি এটা ভালো হতো। কিন্তু ওনারা যেটা করছে, ওনাদের একটা ব্যাখ্যা আছে। ওনারা মনে করছে আমার এখানে 6 জন এমপি গেছে, তারা ওখানে যে সংসদ কাঁপাচ্ছে, মানুষ কম্পেয়ার করতেছে, মানুষ তুলনা করে দেখতেছে যে ওরা কি করছে, এরা কি করছে। এটাও কিন্তু আইডিয়া খারাপ না। যেমন ধরেন, আমি তো তারেক আপনার হাসনাত আবদুল্লাহ, উনি প্রথম দিকে উনি হিসাব নিকাশ দিল, কিছু কিছু দিল, দেখলাম। আমি দেখে কিন্তু খুব হ্যাপি। আমি কিন্তু এটা নিয়ে নিজে একটা আমার নিজস্ব ইউটিউবে আলাদা একটা কন্টেন্টই করছি ওটা নিয়ে, যে আমার কাছে মনে হয়েছে এটা সামথিং নিউ আমি দেখতেছি। কিন্তু সমস্যাটা কি, আমি ভেবেছিলাম যে যখন এটা দিল, তখন আমি বললাম যে অন্য অন্য এমপিরা এটা অনুসরণ করুক। কেউ অনুসরণ করে না, বাংলাদেশের অনুসরণ করার সিস্টেম নাই। কিন্তু মানে উনি একটা ভালো কাজ করছে, ওটা অনুসরণ করলে আমার একটু অর্থনৈতিক লস হয়, দূর, লোকে কী বলে বলুক, আমারটা লাভই আমি থাকি। খালি এটা না, দেখেন আপনার প্রাইম মিনিস্টার উনি নিজে গাড়ি নেন না, তেল নেন না, ড্রাইভার নেন না। তো এটা দেখে তো আমি ভাবছিলাম তোমার মন্ত্রীরা সবাই অনুসরণ করবে। কেউ কেউ অনুসরণ করছে, দেখলাম যে একজন করছে বোধ হয়, আর কেউ অনুসরণ করছে, করে নাই তো। কেন করলো না? তাদের তো বোঝা যাচ্ছিল এই লোক কিন্তু আমার লিডার হয়, আমি লিডারকে অনুসরণ করি। তার কাছে লিডারকে অনুসরণ করার যে নৈতিক অবস্থান, তার চেয়ে নগদ প্রাপ্তিটাকে বড় মনে হয়েছে, তারা ওইটাই করতেছে। তো এখন এইভাবে দেখলে পরে হ্যাঁ, সামহাও তারা মনে করেন 6 জন গেছে, তারা যদি ডিফারেন্ট কিছু দেখাতে পারে, তারা যদি এলাকার উন্নয়নে, এলাকার কর্মকাণ্ডে, এলাকায় দুর্নীতি প্রতিরোধে তারা যদি ব্যতিক্রমী কিছু দেখাতে পারে, তাহলে হয়তো তারা পরবর্তী ইলেকশনে এটা নিয়ে তারা বলতে পারবে, দেখো আমরা 6টা পাইছিলাম, 6 জন দেখে এই কাজ করছে, আমাদের তোমরা আরো বেশি বেশি করে পাঠাও। জি, ধন্যবাদ। এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। জি সার্জিস, আপনার কাছে আমার একদম আমরা শেষের দিকে, হয়তো সর্বশেষ প্রশ্ন যদি সাপ্লিমেন্ট করতে না হয়, নেপালে জেনজিরা পারল জুলাইয়ের, তাদের দেশের অভ্যুত্থানের শক্তি, তারা ক্ষমতায় আসতে পারলো, আপনারা কেন পারলেন না? প্রথমত হচ্ছে এখানে কিছু প্রেক্ষাপটও ভিন্ন ছিল আসলে। অভ্যুত্থানের সময় আমরা ধরেন আমরা সমন্বয়ক হিসেবেও যারা ছিলাম, তারা প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে এসেছিলাম। এবং ধরেন আমার সাথে নাহিদের পরিচয়ে আন্দোলনে এসে, আমার সাথে আসিফের পরিচয়ে আন্দোলনে এসে, তো আমরা মানুষগুলো আগে আলাদা আলাদা ছিলাম, আন্দোলনে এসেছি। আমরা একটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের জন্য এসেছিলাম, কিন্তু আওয়ামী লীগ, শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী তাদের আচরণ, তাদের স্বৈরাচারী যে রাজনৈতিক জুলুমের ইতিহাস, তার মধ্য দিয়ে মানুষ একটা আশা নিয়ে যখন দেখলো যে একটা যৌক্তিক আন্দোলনের মানুষকে গুলি করে মারা হচ্ছে পাখির মতো, মানুষ এই আমাদের সমর্থনে রাস্তায় নেমে আসলো এবং তার পতন হলো। সো আমাদের তো ওই চিন্তাটা ছিল না যে একটা অভ্যুত্থান হয়ে যাবে এত দ্রুত এবং ওই অভ্যুত্থান থেকে আবার আমরা একটা রাজনৈতিক দল করে ফেলবো, সেই দলকে আবার আমার 1.5 বছরের মধ্যে ক্ষমতায় নিতে হবে, এই চিন্তা তো ছিল না। অপরদিকে আপনি দেখেন নেপালের কিন্তু যারা এখন ক্ষমতায় এসেছে, তাদের কিন্তু আলাদা রাজনৈতিক দল ছিল এবং অভ্যুত্থানের আগে থেকে রাজনৈতিক দল ছিল এবং তারা এরকম একটা আন্দোলন করছিল। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের এই জায়গায় আপনি দেখেন, একটু আগে যেটা বললাম দুঃখ করে, যে যেই বিএনপি সবচেয়ে বড় সাফারার, সেই বিএনপিরই তো সবার আগে সংস্কারগুলো করা উচিত ছিল। যেই বিএনপি তার 31 দফার প্রথম দফায় লিখে রাখছে যে তারা সংবিধান সংস্কার কমিশন করবে, 1 নাম্বার দফা সংবিধান সংস্কার করার জন্য কমিশন করবে, সেই বিএনপি তাদের মুখপাত্র বলতেছে যে সংবিধানের সংস্কার হয় না। তাহলে কত বড় প্রতারণা। তো এইরকম অভ্যুত্থানের পর থেকে শুরু করে আমার যে অন্তর্বর্তীকালীন এই সরকার ছিল, এই সরকারের একটা বড় সীমাবদ্ধতা আমি দেখি। এক, তারা এর পূর্বে রাষ্ট্র পরিচালনা করে নাই, এবং দ্বিতীয়ত তাদের পিছনে কোনো রাজনৈতিক দল ব্যাকআপ হিসেবে ছিল না, ফোর্স হিসেবে ছিল না, তাদের নিজস্ব রাজনৈতিক দল। সেই জায়গা থেকে এমন অনেক কিছু সংস্কার যেটা তাদেরই করা দরকার ছিল, এমন অনেক কার্যক্রম যেটা তারা বোল্ডলি কোনো দলের দিকে না তাকিয়ে জনগণের জন্য
তখনই করে যাওয়া উচিত ছিল, সেগুলো তারা এই রাজনৈতিক দলগুলোর জন্য রেখে গেলেন এই সনদের জায়গায়। শেষ করছি, তো সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারেরও আমরা যেটা প্রত্যাশা ছিল, আমরা তাদের কাছে অনেক কিছু পেয়েছি কিন্তু অনেক কিছু পাইওনি। আবার ওই সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের জায়গা থেকে সব সময় চেয়েছে কোনো একটা জায়গায় মানুষ নিয়োগ দেওয়া হচ্ছে, কোনো একটা জায়গায় কোনো কেউ বসছে, প্রত্যেকটা জায়গায় যেন তার দলের হয়, সবচেয়ে যোগ্য হয় এটা চিন্তা করে না, যেন তার হয় এটা চিন্তা করেছে। তো আমাদের এই মনস্তত্ত্ব চিন্তা, এটা তো অনেক দিনের আমাদের একটা দুর্ভাগ্যের কালচার, ওটা থেকে বের হয়ে আসতে একটু সময় লাগবে। তবে এইটুকু মনে করি, যেটা হয়তো আমাদের এই বিগত 2 বছর হওয়া দরকার ছিল, সেটা আগামী 5 বছরে হোক কিংবা 10 বছরে হোক সেটা হবেই। এইটা কেউ আটকাইতে পারবে না, হয়তো একটু দেরি হবে, কিন্তু যারা এটাতে বাধা হয়ে দাঁড়াবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কার নেতৃত্বে হবে, কে রাস্তায় নামবে এটা বিষয় না, কিন্তু যারা জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়াবে, ধীরে ধীরে তাদের অস্তিত্ব সংকটের মুখে পড়তে হবে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আগামীকাল 1 বৈশাখ, বাংলা নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।